সবাইকে আমন্ত্রণ জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। শনি থেকে বৃহস্পতি সপ্তাহে 6 দিন আমরা হাজির হই ক্রীড়াঙ্গনের সমসাময়িক নানা ঘটনা প্রবাহ নিয়ে। আজকের আয়োজনে সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজ আমরা কথা বলবো বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে। আপনারা জানেন যে আজ 10ই নভেম্বর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল এই দিনে 2000 সালে। ঠিক 16 বছর পেরিয়ে 17তে পা রাখলো বাংলাদেশ। পেছনের 16টি বছর কেমন ছিল, সামনের বছরটি 17তম বছরটি কেমন হতে পারে, এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। প্রতি বছরই এই দিনটি আসে, আর আসে সঙ্গে নানা আক্ষেপের গল্প। আমাদের সঙ্গে আজকে গল্প করতে স্টুডিওতে আছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, এবং সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক, দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক, এবং এই বাংলাদেশ যে 95টি টেস্ট খেলেছে দেশে বিদেশে তার অনেকগুলিরই সাক্ষী, বেশিরভাগেরই উৎপল শুভ্র আমাদের সঙ্গে আছেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। আমরা শুভ্রতাকে দিয়ে একটু শুরু করতে চাই। যে আমরা বলছিলাম যে আপনি সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ দেখেছেন খুব সম্ভবত সাংবাদিক হিসেবে দেশে বিদেশে, যদি ভুল না হয়ে থাকে পৃথিবীতে না, বাংলাদেশের 95টি টেস্টের। কেমন ছিল 16টি বছরের যাত্রা? আপনার কথা রেশ ধরে যদি বলি, এটা খুব একটা মজার না, একটু দুঃখেরও স্মৃতি। আমি কিন্তু ঢাকা টেস্টের একটা বলে মাঠে গিয়ে দেখিনি। তো আমার আসলে প্রথম দিন মাঠে যাবো এই ম্যাচটা করবো না, একটু সিদ্ধান্ত ছিল, অফিসে একটু ঝামেলা ছিল, যাবো করে যাওয়া হলো না। দ্বিতীয় দিন যাব, অফিসে মিটিং। তৃতীয় দিন মিটিং, তখন ভাবলাম 4th ডেতে গিয়ে জয়টা দেখি, 3rd ডেতে এই ঘটনা ঘটে যাবে কল্পনা করি নাই। পরে মনে সান্ত্বনা দিলাম যে আমি বাংলাদেশে যত পরাজয় দেখেছি, মানে ওই রেকর্ডটাই বরং থাকুক। মানে দুঃখের দিনে হয়তো আমি ছিলাম, সুখের সময় তো এখন অনেক মানুষ আছে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এবং এটার সঙ্গে এটা মজার ঘটনা বলে, আফগানিস্তানের সঙ্গে আমি সেকেন্ড ম্যাচে গেলাম, ফার্স্ট ম্যাচে যাইনি। সেকেন্ড ম্যাচে 100 নম্বর জয় আসবে, এবং যেহেতু ডে নাইট ম্যাচ, খেলা শেষ হওয়ার পরে 5 মিনিট পরে লেখা দিতে হবে। আমি 100 নম্বর বাংলাদেশ ম্যাচ জিতছে ধরে নিয়ে ওই ম্যাচে প্রথম জয়ে কারা কারা ছিলেন স্মৃতিটি নিয়ে লেখাটাকে রেডি আর কি। মানে শেষ টাইমটা এরকম ছিল যে লেখার সময় জানি না যে এটা হবে কি হবে না, শেষ পর্যন্ত হইলই না। এবং 100 নম্বর জয় পরের দিন হলো, সেদিন আমার যাওয়া হয়নি, সেটাও আমি দেখিনি। মানে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। এখন কি সব হয়ে গেছে বাংলাদেশের? লিপু ভাই কি বলছেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সত্যি কি এই একটা জয় সব ভুলিয়ে দিবে? সার্টেনলি নট, বাট উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে, সেরকম একটা জয় নিশ্চয়ই আমরা পেয়েছি। আমি একটু বলবো কি যে আসলে অনেক সময় সাদা চোখে আমরা ঠিক আমাদের উন্নতিটা চোখে ওইভাবে ভাসে না। যদি আমরা অনেক জায়গায় যাই না, যে যেখানে সিসিটিভি লাগানো আছে, একজন সিকিউরিটি গার্ড বসা আছে, 16টা স্ক্রিনে তিনি দেখছেন বিভিন্ন জায়গার অবস্থান। ঠিক একইভাবে যদি 17টা বছরের চিত্রটাকে আমরা ওইভাবে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের টেস্ট ম্যাচেও যে আমাদের উন্নতিটা হয়েছে সেটা কিন্তু আমাদের চোখে ধরা পড়বে। যে জয়ের জন্য এখন খেলছি, জয় হতে পারে, ভালো প্রতিদ্বন্দ্বিতা করছি, একাধিক পারফর্মার আসছে। হ্যাঁ, এখন হয়তো 200 রানের হ্যাভির আমাদের হয়নি, সেই মুশফিক করলো, আশরাফুল আউট হয়ে গেল সেই শ্রীলঙ্কাতে। তবে উন্নতি হচ্ছে, কোনো সন্দেহ নাই। ওই একটা জায়গাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা ঘুরে ফিরে ব্যাটসম্যান পাচ্ছি, হয়তো একটু বেশি ওপেনার পেয়ে যাচ্ছি একটা জায়গাতে, মিডল অর্ডার একটু কম, লোয়ার মিডল অর্ডারে বেশি প্লেয়ার পাচ্ছি। পেস বোলিংটাকে যদি আমরা রিয়েলি অত স্ট্রং পেতাম, আমরা লম্বা সময় ধরে যারা, যেমন অ্যানকটনি ওয়ালশ আছে আমাদের কোচ, আদিক থেকে অ্যাম্ব্রোজ, দুজন মিলে যেভাবে তারা দীর্ঘদিন বোলিং করে গেছেন, সমৃদ্ধ করে রেখেছেন, ওই একটা জায়গায় বড় ঘাটতি আমাদেরকে কিছুটা হলো পিছিয়ে রেখেছে। নাহলে হয়তো আমরা আরো ভালো করতে পারতাম। আর একটা জিনিস বলতে হবে যে 16-17 বছরে আসলে আমরা কয়টা জেনারেশনের প্লেয়ারকে পেলাম। মানে অভিজ্ঞতা সঞ্চয় হলো, আকরামরা চলে গেল, নাইমুর রহমান, দুর্জয়, খালেদ মাহমুদরা আসলো, তারা কিছুদিন খেললো, তারা সরে গেল। হ্যাঁ, এখন একটা আমরা ব্যাচ পেয়েছি সাকিব, তামিমদেরকে নিয়ে, তার সঙ্গে কিছু নতুন প্রতিভাবান খেলোয়াড় আসছে। জাতীয় লিগ বলি কিংবা বিসিএল বলি, আমি বলি যে কিছুটা হলো এখন আগের থেকে মাচ বেটার স্ট্যান্ডার্ডের ক্রিকেট হচ্ছে। এখন আর আমি মনে করি না ঠিক এক্স্যাক্টলি পিকনিক স্টাইলে আমরা চলছি, হয়তো সেটা এনসিএল নিয়ে কিছুটা বলা যায়। তো সেই জায়গাগুলোর দিকে যদি আরেকটু আমরা নজরদারি করি, তো যেটা শুরু করেছে ইংল্যান্ড টেস্টকে ইংল্যান্ড দলের সঙ্গে জেতার মাধ্যমে, ভবিষ্যতে সেই পথে আমরা মানে হাঁটা শুরু করেছি, হাঁটাটা আর একটু দৃঢ় পথে শুরু করতে পারবো। শুরুতের কাছে জানতে চাই যে অনেকগুলো প্রজন্ম খেলে ফেলেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট, এটাই কি সেরা প্রজন্ম কিনা?
সেটা আগে একটু ক্লারিফাই করি। আমি যেটা সব পেয়ে গেছি বলতে কিন্তু আমি বলিনি যে এক টেস্ট খেলে সব পেয়ে গেছে। তবে আমি মনে করি যে আমি যতদূর মনে পড়ে গত বছর এই দিন আমি লিপু হয়ে এসেছিলাম এখানে। তো এই এক বছর ইন্টারেস্টিং আমরা 2টা টেস্টই খেলেছি এবং সেই 2টা টেস্ট আমি মনে করি যে কখনো কখনো হয় যে একটা টেস্ট ম্যাচ একটা জয় আপনার জিম্বাবুয়ের সঙ্গে জয়, ইংল্যান্ডের সঙ্গে জয়, কিন্তু পরিস্থিতি প্রতিপক্ষ সব বিবেচনা অনেক সময় একটা জয় একটা দেশকে কিন্তু অনেক দূরে এগিয়ে দেয়, সেটা কনফিডেন্স ওয়াইজ বা প্ল্যানিং ওয়াইজ, উৎসাহ ওয়াইজ। তো সেই জায়গায় আমি মনে করব যে এই জয়টা অন্যরকম এই অর্থে যে আমাদের সত্যিকার অর্থে আমরা এক ধরনের ওয়ানডে নেশন এবং আমাদের ওয়ানডে ক্যাপ্টেন হয়তো এই কারণে আপনি ডেকেছেন প্রথম ওয়ানডে ক্যাপ্টেনকে। তো টেস্ট ক্যাপ্টেন আসলে ভালো হতো। না আমি এমনি বলছি এটা নট নেসেসারিলি যে আপনি ওই সময় টেস্ট খেলা হতো না, আপনি টেস্ট খেলতেন। তো আমরা এমনিতে ওয়ানডে ন্যাচারালি সারা পৃথিবীতেই টেস্ট ক্রিকেটটা নিয়ে একটা আছে, কারণ টেস্ট ক্রিকেটটা বুঝতে গেলে একটু ভিতরে যেতে হয়। আর ওয়ানডে যেহেতু বাংলাদেশ অনেক সাকসেস পেয়েছে, সাকসেসের সময় তো আসলে অনেক বলা যায় এটা যে অনেক লোকেই জড়ো হয়, এখন অনেক মানুষই ক্রিকেট প্রেমী হয়ে উঠেছে, সেটা আমি অন্যায় বলি না, সারা দেশে ক্রিকেটে ছড়িয়ে পড়েছে। টেস্টটা আসলে একটু বোঝার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে এবং কষ্টের ব্যাপার আছে। সেটা টেস্ট ক্রিকেট দেখতে গেলে যেমন ভিতরের মজাটা না পেলে কষ্টের মতো মনে হয়, প্লেয়ারদের জন্য কিন্তু অনেক কষ্টের। আমি 2-1 প্লেয়ারের সঙ্গে কথা বলেও বুঝেছি যে তারা বরং এর থেকে ওয়ানডে টি20 এটা তো অনেক দেশে ঘটছেও যে যারা টেস্ট ক্রিকেটটাকে স্কিপ করছে, জানে যে টেস্ট ক্রিকেটটা খেললে যে তৃপ্তিটা পাওয়া যায়, যে টেস্টটা পাওয়া যায়, কিন্তু অনেক ইজি আর আপনার টি20 ওয়ানডে ফিজিক্যালি বলেন মেন্টালি বলেন। সেই দিক দিয়ে আমি মনে করি এই জয়টা ক্রিকেট বোর্ডকেও যদি একটু টেস্টের ব্যাপারে উৎসাহী করে, কারণ অতীতের কিছু অভিজ্ঞতা আমাদের আছে যে আমরা যখন যে ফরম্যাটের খেলা সামনে থাকে, একটা আইসিসি ইভেন্ট থাকলে, ওয়ার্ল্ড কাপ থাকুক বা ওয়ার্ল্ড টি20 থাকুক, আমরা টেস্ট ম্যাচ বাদ দিয়ে শুধু টি20 খেলি বা ওয়ানডে খেলি, আমি মনে করি এটা বেস্ট প্রিপারেশন না। গত বছর এই কথাটা এসেছিল, টেস্ট ম্যাচ যদি আপনি খেলেন আপনি ইউ ক্যান প্রিপেয়ার ফর এনি ক্রিকেট। তারপরে টি20 স্পেশাল কিছু ব্যাপার থাকে, সেই জিনিসগুলো আপনি প্র্যাকটিস ম্যাচেও করা যায়, নেটেও করা যায় বা একটা দুইটা টি20 সঙ্গে খেলেও করা যায়। আর বেস্ট যেটা আপনি বললেন সেটা আমি মনে করি মানে এটা কোনো সন্দেহই নাই। এবং এইটা কয়দিন আগেই আপনার মাশরাফি আমাদের কাগজ ইন্টারভিউ খুব ভালো একটা কথা বলেছে, সেটা হচ্ছে যে এই জিনিসটা আসলে কিন্তু আজকে এত বড় একটা যদি 10 তলা বিল্ডিং হয়, নিশ্চয়ই ওই উপরের তালাগুলো অনেক সুদৃশ্য হবে, অনেক ভালো হবে, বা আপনি ডেকোরেটেড করে অনেক সুন্দর সাজাবেন, কিন্তু ওই যে মাটির নিচে যে ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনে খুবই আনগ্ল্যামারাস এবং এটা দেখাই যাবে না। কাজে লিপু ভাইরা যখন খেলছে, আকরামরা যখন টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে খেললো, বা এই পুরো জিনিসটা করতেই আজকে এই জায়গায় এসছে। আপনি যদি ফ্যাসিলিটিস বাংলাদেশ, আমি মনে করি এখনও টেস্ট প্লেয়িং অন্য সব দেশের তুলনায় অনেক পিছিয়ে, তারপরেও আমাদের দেশের ইতিহাসের বেস্ট ফ্যাসিলিটিসটা তারা পায়। আপনি মনিটারি রিটার্ন যদি মনে করেন, সেই দর্শকদের উন্মাদনা মনে করেন, মানুষের কাছে তাদের তারকা খ্যাতির কথা মনে করেন, সব কিছু মিলিয়ে এটা তারা যেমন পাচ্ছে, এটা তাদের কাছে আসলে আমি মনে করি এক্সপেক্টেডই। এবং ফর দ্য ফার্স্ট টাইম টেস্ট ম্যাচে আমার যেটা এই যে আপনি যদি দেখেন যে ফার্স্ট 7 প্লেসেস অলমোস্ট 7টা প্লেস, 6টা তো কনফার্ম, যে 6টা প্লেস আমাদের সেটেলড, এটা আমাদের ইতিহাসে কখনো হয়নি। 6টা ব্যাটসম্যান আমরা জানি যে আমাদের এই 6টা ব্যাটসম্যান মোটামুটি আছে, এখানে হয়তো 4-5-6 এটা নিয়ে আমরা খেলতে পারি, সেটা অন্য জিনিস। আমার যেটা লাগে, যেটা লিপু ভাই বলছিলেন, আমি মনে করি যে ডোমেস্টিকে আমাদের এখনো অনেক পিকনিকের থেকে হয়তো আগে হয়তো খুব মাইক টেক বাজিয়ে পিকনিক হয়তো, এখন হয়তো একটু নীরবে হয়, কিন্তু পিকনিক ভাবটা আছে। এই কারণে বলছি, যেমন ইংল্যান্ড টেস্টে যদি আপনি বলেন যে ইংল্যান্ড আমরা যখন চেস করছিলাম, অল্প রান ছিল, পারবো কি পারবো না, মূল কারণ ছিল না পারার রিভার্সিং। এখন এই যে রিভার্সিং আমাদের প্লেয়াররা যেভাবে খেলো, মুশফিক যে 2টা ইনিংস খেলেছে চিটাগাংয়ে 48 আর 39, আমি তো মনে করি এটা অনেক টেস্ট সেঞ্চুরির চেয়ে বড়। প্রথমত হচ্ছে যে ও তো কখনো ডোমেস্টিকে এই বোলিং খেলারই সুযোগ পায়নি। মানে আমরা সবাই যখন এই টেস্ট সবাই বললো যে আমাদের টেলরা কেউ ব্যাটিং করতে পারে না, ওরা ব্যাট করতে পারে, এমনিতেই ওদের শেষ দিকের ব্যাটসম্যানদের সবার ফার্স্ট সেঞ্চুরি আছে, ভালো ব্যাটসম্যান কম্পারেটিভলি ওরা, প্লাস ওদের তো রিভার্সিংটা খেলতে হয় নাই। এবং এই টেস্টে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে যে নতুন বলে স্পিনাররা ভালো করছে, পুরান বলে তো আমাদের ব্যাটসম্যানদের অনেক কঠিন বোলিং খেলতে হচ্ছে, আর উল্টো ওদের ব্যাটসম্যানরা তখন ইজি বোলিং খেলছে। এখন কামরুল হাসান রাব্বি রিভার্সিংটা শিখবে কোথায়? সে তো ডোমেস্টিকে মনে হয় না আমার 4 ডেতে বল পায়, বা বল পুরান হওয়ার পরে বল পায়, ও তো 4-5 ওভার বল করার পরে স্পিনাররা বল করে। একইভাবে ব্যাটসম্যানরা ওই জিনিসটা শিখবে কোথায়? আমার কাছে এটা অ্যামেজিং লেগেছে এই টেস্ট ম্যাচে, এই কারণে এই সিরিজে বিশেষ করে আমাদের ব্যাটসম্যানরা যেভাবে রিভার্সিং হ্যান্ডেল করেছে। মানে এই সিরিজটা আপনি দেখেন, তামিম ছাড়া আর কার কোনো সেঞ্চুরি নেই। ইট ওয়াজ সাচ এ ক্লোজ, মানে ব্যাটিংয়ের জন্য এত কঠিন ছিল। আর আরেকটা জিনিস বলে, যে টেস্ট ম্যাচ দেখার স্মৃতি বলছিলেন, মানে আমি বলবো যে চট্টগ্রাম টেস্টটা মানে আমার জীবনে দেখা সেরা টেস্ট ম্যাচ। এটা এই কারণে বলছি যে ধরেন আমি লক্ষণের ওই 281 টেস্ট ম্যাচ দেখেছি, যদি টার্ন অ্যারাউন্ড বলেন ওই টেস্টের কোনো তুলনা নাই। মানে আপনার 3rd ডেতে খেলা শেষ হয়ে যাচ্ছে, সেইখানে ফলো অন করতে নেমে উল্টো ইন্ডিয়া জিতে গেল, সেটা স্টার্টেড অন 3rd ডে। কিন্তু আপনি যদি চিটাগাং টেস্ট দেখেন, ফ্রম দ্য ফার্স্ট সেশন, মানে এটা একদম মনে হচ্ছে সাপলুডু খেলা।
মানে এই দলে গিয়ে যাচ্ছে, এই দলে গিয়ে যাচ্ছে, পুরো জিনিসটা মানে টেস্ট ক্রিকেট এর চেয়ে এক্সাইটিং হতে পারে না। আমি ওই জায়গায় একটা পজিটিভ দিক দেখি যে বাংলাদেশের মানুষ যদি একটু টেস্টের দিকে আসে। এই সিরিজটা আসলে তেমন ভাবে আকর্ষণ তৈরি করেছে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, টেস্ট নিয়ে কথা বলবেন কিনা জানি না। আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফিজ ইকবাল, নাগেশ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে বলছি। জি, আমার প্রশ্ন থাকবে দুইটা। প্রশ্ন হচ্ছে যে আমরা 16 বছরে 95টা টেস্ট খেলেছি মাত্র। তো এলিস্টার কুকের অভিষেক হয়েছে মুশফিকুর রহিমের সাথে 2005 সালে। উনি 134তম টেস্ট আজকে খেলছেন। কিন্তু আমাদের এখানে যদি টেস্ট থাকতো 150টা, তাহলে আমরা আরো বেশ কয়েক টেস্টে জয়লাভ করতে পারতাম। তো আমাদেরকে টেস্ট আরো বেশি করে আমরা বিভিন্ন দেশের সাথে একটা সম্পর্ক গড়ে বেশি বেশি টেস্ট কিভাবে খেলবো, এই ব্যাপারটা ক্রিকেট বোর্ড কি করতে পারে বা উদ্যোগ কিভাবে নিতে পারে? আর একটা প্রশ্ন হচ্ছে, আপনারা বললেন যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে অনেক উন্নতি করেছে। আসলে কিন্তু আমি একজন সমর্থক হিসেবে আমার চোখে ততটা পড়ে না। কেন আমরা আজকে এখানে উইকেট তৈরি করে আমাদের কন্ডিশন অনুযায়ী উইকেট তৈরি করে আজকে কিন্তু জয় পাইছি। কিন্তু আমরা যদি আজকে বাহিরের দেশে গিয়ে এরকম কন্ডিশনে খেলে জয় নিয়ে আসতে পারতাম, তাহলে আমরা টেস্ট ক্রিকেটে একটা বড় দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারতাম। এই ব্যাপারে কন্ডিশনে আমরা কিভাবে খেলবো, এই বিষয়টা আমাদেরকে একটু আজকে। জি, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে কিছুটা হলো প্রথম প্রশ্নের সাথে দ্বিতীয় প্রশ্ন রিলেট, যে বিদেশের মাটিতে আমরা খেলতেই পারি খুব কম, সুতরাং কন্ডিশন সেটা একটা ইস্যু। আর একটা হলো যে লিপু ভাইয়ের কাছে জানতে চাই যে উইকেট আসলে যেমন বানানো হয়েছে হোম কন্ডিশন কিন্তু সব দেশই বানানোর চেষ্টা করে। এখন ভারত ইংল্যান্ড সিরিজ চলছে, সেখানেও কিন্তু ভারতীয় স্পিনারদের চেয়ে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম 2 দিনে অন্তত দাপট দেখাচ্ছে। মানে এটাও কি একটু চিন্তার বিষয় কিনা? উইকেট একটা ফ্যাক্টর। আমি ওনার প্রশ্নের ব্যাপারটা আসলে টেস্ট ম্যাচের সংখ্যা যদি বাড়ানো যায়, এখন আমরা সেই দাবিটা তুলতে পারি, বিকজ আমাদের পারফরমেন্সের কারণেই সেই দাবিটা তোলা যেতে পারে যে দুটোর জায়গায় কেন 3টে না। তবে 2টোর থেকে 3টা টেস্ট ম্যাচ, এখানেও কিন্তু একটা প্রশ্ন আসে যে ফিটনেসের ব্যাপার। আপনি দেখবেন যে এক টেস্টের পর একটা বোলার হারিয়ে যাচ্ছে, স্পেশালি বোলিং ডিপার্টমেন্টে অনেক ঘাটতি দেখা যায়। সো সেই জায়গাতে আমার মনে হয় আমাদের উন্নতি করতে হবে। যদি আমরা বাইরে খেলতে যাই 3টা টেস্ট 5টা ওডিআই, আমাদের শারীরিক সক্ষমতাও পর্যায়ক্রমে আরো বাড়াতে হবে। আমার বিশ্বাস যে বোর্ড চেষ্টা করবে দ্বিতীয়লি করে এটা বাড়ানো যায় কিনা, তবে কাজটা অত সহজ হবে বলে ইমিডিয়েটলি আমি মনে করছি না। আর সেকেন্ড যে জিনিসটা বললেন যে হোম কন্ডিশনে সবাই অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, এর আগে আমরা চেষ্টা করেছি। ওয়ান ডেতে তার কিছু রিফ্লেকশন আছে, নিউজিল্যান্ডের সঙ্গে হোয়াইট ওয়াশ করে দেওয়া। তবে কন্ডিশন তো দুজনের জন্যই সমান, অ্যাডাপ্টেবিলিটির ব্যাপার আছে। আগে আমরা নিজেদের দেশের নিজেদের উইকেটও আমরা অ্যাডাপ্ট করতে পারতাম না। আমাদের এগেনস্টে হয়তো 4টা সিমার সাউথ আফ্রিকা খেলাতে এবং ওই স্লো উইকেটও তারা সফল হয়ে যেত। তো এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই কিন্তু হয় যে প্রথমে হোম মানে নিজের দেশে জয় দিয়ে শুরু করে, তারপর বিদেশে গিয়ে জয় পাওয়া শুরু করে। আমরা অন্যান্য টেস্ট প্লেইং নেশনের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু আমরা একই চিত্র দেখবো যে সমান তালে হাতে গোনা 2-1টি দেশ তাদের কি বলবো পারফরমেন্সের প্রয়োগটা ইকুয়ালি করতে পেরেছে। এটা অত্যন্ত কঠিন কাজ। নিউজিল্যান্ড আমরা যাচ্ছি, সেখানে সেই কন্ডিশনে গিয়ে সেই ধরনের উইকেট বাউন্স মুভমেন্টের সঙ্গে অ্যাডাপ্ট করা, এটা সাংঘাতিক রকম চ্যালেঞ্জ। তো আমরা যে এখানে কথা বলি, অনেক সময় আমরা স্বাভাবিকভাবে কিন্তু এত শুদ্ধ কথা বলি না যখন আমাদের দৈনন্দিন জীবনে। এটা কিন্তু একটা কঠিন কাজ। আমরা যখন এখন কথা বলছি, আমরা খেয়েছি গিয়েছি করছি এরকম এই কথাগুলো কিন্তু বলি। সো অ্যাডাপ্টের ব্যাপারে কিন্তু উইকেটে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে এটাকে অ্যাডাপ্ট করা সাংঘাতিক রকম কঠিন। তবে যত বেশি আমরা খেলার সুযোগ পাবো, কিংবা এ টিম কিংবা একাডেমি টিম যদি নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ট্যুর করার সুযোগ পায়, তাহলে তারা ন্যাশনাল টিমে খেলার আগেই কিন্তু ওই জায়গাগুলো সম্পর্কে ধারণা পেয়ে যায়, নিজের মেন্টাল স্ক্রিনে নিজেকে প্রস্তুত করার সুযোগ পায়। তো সেই কাজটা কিন্তু সমান্তরালভাবে বিসিবিকে করতে হবে। আদারওয়াইজ আমাদেরকে যে কোনো সময় আবার একটা ছোট খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে, এখনো যেতে হতে পারে। বাট সেই সময়টার জন্য প্রস্তুত থাকা, সাপোর্ট করা এবং কঠোর পরিশ্রম প্রিপারেশনটার জন্য আরো নিবেদিত থাকা। সুব্রতার সাথে একটু যোগ করে দিই যে দর্শক বলছিলেন যে অ্যালাস্টার কুকের সাথে মুশফিকের তুলনা করে, ঠিক তেমনি স্টুয়ার্ট ব্রড 4 বছর পরে আসলে শুরু করে 100 টেস্ট খেলে ফেলেছেন মুশফিকের চেয়ে। বাংলাদেশ 95টা টেস্ট খেলেছে মাত্র 16 বছরে, এবং আপনি বলছিলেন যে গত বছর এসেছিলেন, এই বছর মাত্র 2টা টেস্ট। এই ধারাবাহিকতাটা আসলে এটা কি বোর্ডের উৎসাহের ঘাটতি কিংবা ইচ্ছার ঘাটতি, নাকি আসলে? আমি এটাও বলবো, একটু পরে আমাকে একটু উইকেটের ব্যাপারটা বলে দিয়ে, আমি উইকেটটা বলতে চাই একটু। এটা মানে ভিশাস সার্কেল একটা, বাংলাদেশ ভালো খেলে না বলে কম টেস্ট পায়, আবার কম টেস্ট খেলে বলে ভালো খেলতে পারে না। এবং আপনি 2011 সাল থেকে 12 সাল থেকে মুশফিকের যদি প্রেস কনফারেন্সগুলো দেখেন, আমি তো মনে করি এই অনুষ্ঠানে আসলে মুশফিকের ক্লিপিংসগুলো দেখিয়ে দিলে হতো, ওইখানে সব বলা আছে।
সে 2012 ওয়েস্ট ইন্ডিজের পরে প্রেস কনফারেন্স পরিষ্কার মনে আছে আমাদের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে, মানে দ্য ওয়ে হি সেড ওয়ান্ডারফুল, মানে ক্যাপ্টেন হিসাবে কিছু জিনিস হয়তো বেশি ভালো লাগবে না জেনেও সে যেভাবে বলেছে। ইভেন চট্টগ্রামে হারার পরে মুশফিক এসে বলছিলেন যে যখনই ও টেস্ট খেলতে নামে মনে হয় জ্বর ডিপ হচ্ছে, কারণ 15 মাস গ্যাপ পড়েছে, 13 মাস গ্যাপ পড়েছে, 7 মাস গ্যাপ পড়েছে। এবং যেটা হয় যে অন্য দেশের ক্ষেত্রেও, আমরা বড় বড় দেশের ক্ষেত্রেও দেখি, এটা রাস্টিনেস কথাটা বলি যে 7 মাস পরে খেলতে নেমেছে, সিজনের প্রথম 2-3টা ম্যাচ লাগে, কিন্তু সেটা তারা কখনো বলে যখন তারা ডোমেস্টিকে খুবই হাই ইন্টেন্সিটির গেম খেলে, তাদের এখানে ডোমেস্টিকটা খুবই কম্পিটিটিভ, তাদের এই যে লিউ যেটা বললেন এই টিমটা খুব ক্রিয়াশীল, সবকিছু মিলে তারা কিন্তু একটু কাছাকাছি ইন্টেন্সিটির ক্রিকেটার সঙ্গে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে কমপ্লিটলি এটা হচ্ছে আপনার নদী থেকে সাগর বলা একটু মানে কম বলা হবে, পুকুর থেকে সাগরে চলে যাওয়া। তো এইটা একটা কারণ। আর সেকেন্ড যেটা আপনি বললেন যে আমি যদি বলি যে 2011-তে নিউজিল্যান্ডের সঙ্গে 2টা টেস্ট ম্যাচ আমরা ক্যান্সেল করেছি, এই জিম্বাবুয়ের আসার কথা ছিল গত নভেম্বরে ক্যান্সেল করেছি, ওয়েস্ট ইন্ডিজ আসতে চেয়েছিল। এই জিনিসগুলো তো একটু রং সিগন্যাল দেয় ওয়ার্ল্ডের কাছে। এবং সত্যিকার অর্থে তো এখন মানে আমরা সাধারণ মানুষ চিন্তা করবে যে কোন জিনিসটা বেশি মানুষ দেখে, কোন জিনিসটা বেশি টাকা আসে, কিন্তু যারা ক্রিকেটের নীতি নির্ধারক তারা তো একটু বিগার পিকচারটা দেখবে। তারা তো জানবে যে আসলে যে টেস্ট ক্রিকেটটা যদি ভালো হয় তাতে ওয়ার্ল্ড ক্রিকেটও আমাদের যে স্ট্যাচারটা বাড়বে, এবং সেকেন্ড হচ্ছে যে অন্য ফরম্যাটগুলোতে এটার প্রভাব পড়তে বাধ্য। প্লাস হচ্ছে 2 দিন পর পর এই 2 টিয়ারের কথা আসে, আমরা এটা ঠিকই মোটামুটি শান্তিতে থাকি। এই প্রশ্নগুলো তো খেলা দিয়ে জবাব দিতে হবে, এই একটা জিনিস। এবং সেক্ষেত্রে আমি যে উইকেটের ব্যাপারটা আসে, মনে করি যে এটা একদমই একটা ভুল প্রচারণা চলছে। উইকেট যেটা হয়েছে ফ্যান্টাস্টিক উইকেট, আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেস্ট উইকেট হয়েছে ওইখানে সবার জন্য কিছু ছিল, সেখানে স্কিলের আলটিমেট পরীক্ষা। এবং আমি মনে করি এই উইকেটগুলো বহু আগে বাংলাদেশে বানানো উচিত ছিল। এইখানেও একটা মাইন্ডসেটের চেঞ্জ, সেটা হয়তো ওয়ানডে থেকে এসছে। আমি মনে করি যে উইনিং মেন্টালিটি থেকে, যে হেরে গেলে হেরে যাব। আগে আমাদের কি ছিল যে কোনো রকমে আমরা এরকম একটা উইকেট বানাতাম ফ্ল্যাট করে, যে ওরা 600 করবে আমরা হয়তো 400 করবো, সেটা হয়নি, আমরা সবসময় হেরেছি। আর সেকেন্ড হচ্ছে যে এই কথাটা যে বয়কট সাহেব বললেন বা সবাই বলে বিদেশে জিতে দেখা, কোন দেশ লিউ ভাই যেটা বললেন, কোন দেশ বিদেশে কি করছে এটা তো আমরা দেখছি। আর সেকেন্ড হচ্ছে যে ক্রিকেট খেলাটা তো শুধুমাত্র ক্রিকেট খেলার বিউটি হচ্ছে এটা যে এক একটা জায়গায় এক একটা কন্ডিশন থাকবে, এক একটা জায়গায় অন্যভাবে খেলতে হবে, এবং এই টেস্টে হচ্ছে রিয়েল গ্রেট প্লেয়ারের লক্ষণ। এবং আমার সবচেয়ে লাগে যখন টেলিভিশনে দেখি, আমার কিছুদিন আগে কোনো একটা সিরিজে দেখছিলাম, ইন্ডিয়া বা পাকিস্তানের কোনো একটা ব্যাটসম্যান ব্যাট করছেন, নিচে ভেসে উঠলো রেকর্ড আউটসাইড এশিয়ার বাইরে কি আর ওভারঅল রেকর্ড কি। তা আমি কেন পন্টিং এটা দেখাবো না ইন এশিয়া, যেখানে পন্টিং এর 3টা-4টা গুল্লা মেরে গেছে প্রথম সিরিজে না সেকেন্ড সিরিজে। তো আমার তো ওইটাও স্কিল। এবং আমি যদি বলি যে ফার্স্ট বাউন্সি উইকেটে, ডিপু ভাই আরো ভালো বলতে পারবেন এজ এ প্লেয়ার, ফার্স্ট বাউন্সি উইকেটেও টেকনিক লাগে, সবকিছু স্কিল লাগে, কিন্তু ওইখানে আমি মনে করি 60% লাগে সাহস, মানে কারেজটা থাকার পরে হাফ দ্য ব্যাটল ইজ ওয়ান। কিন্তু এই স্পিন উইকেটে রিয়েল স্কিলের পরীক্ষা নেয়, রিয়েল ব্যাটসম্যানশিপের পরীক্ষা নেয়, রিয়েল স্টেমিনার পরীক্ষা নেয়, রিয়েল কনসেন্ট্রেশনের পরীক্ষা নেয়। এবং ক্রিকেটের বিউটি এটা যে কখন আপনি ওইখানে খেলবেন, কখন এইখানে খেলবেন, যে দুইটাই জয় করতে পারবে সেই বড়। এবং আমার দেশে আমি মনে করি এই উইকেটই হবে, ডোমেস্টিকে বরং আমরা হার্ড বাউন্স উইকেটে খেলবো যাতে বাইরের জন্য প্রিপারেশন নিতে পারি। একটা কথা একটু জানতে চাই, শ্রীলঙ্কার উইকেট নিয়ে অনেক ধরনের বিতর্ক কিংবা সমালোচনা থাকে, সেই তুলনায় আসলে এই উইকেটটা কোন জায়গায় ছিল, এই সিরিজের উইকেটটা যদি এক কথায়? আমি চট্টগ্রামের উইকেট দেখে অ্যামেজড, এবং উইকেট নিয়ে বোধহয় প্রবাবলি ফার্স্ট টাইম উইকেট নিয়ে কিউরেটের নিয়ে এত রকম স্টোরি হয়েছে। আমি মনে করি হি ডিজার্ভস ইট। কারণ হচ্ছে কি উইকেট এটা এত ট্রিকি, আপনি স্পিনিং উইকেট চিটাগাঙ্গে যেটা ছিল মিরাজের ফার্স্ট বলেই এমন টার্ন করলো, এই উইকেটটা অসাধারণ। এবং এই উইকেট যে 5 দিন লাস্ট করবে, টার্নিং তো বানাতেই পারেন আপনি, কিন্তু এই উইকেটটা তো আপনি চিন্তা করতে হবে থার্ড ডেতে কি হবে, ফোর্থ ডেতে কি হবে, 5 দিনে কি হবে। এবং ইন্ডিয়ায় মাঝখানে কিছু উইকেট দিয়ে কিন্তু আইসিসিরও আপত্তি ছিল, এবং 2-1 উইকেট এই চিটাগাঙ্গের উইকেট নিয়ে কিন্তু সেই অর্থে কোনো জায়গা থেকে আপত্তি আসেনি, কারণ এটা অলমোস্ট 5 ডেজ, একটা তো আপনার 4th ডেতে 5th ডেতে উইকেট একটু ডেটুরেট করবে, কিন্তু সেই অর্থে কখনোই ব্যাপারটা এরকম আনপ্লেয়েবল বা ডেঞ্জারাস হয়ে যায়নি। জি, আমরা আরো কথা বলবো, লিপু ভাইয়ের মন্তব্য জানবো। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদের। জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকবেন। ফিরে এলাম জেবি গ্রুপ বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি টেস্ট ক্রিকেটে পথ চলার 16 বছর পূর্তি এবং 17তে পা দেওয়ার এই দিনটিতে। আপনারা জানেন যে 2000 সালের 10 নভেম্বর বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি, জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং আছেন ক্রীড়া সাংবাদিক, দৈনিক প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। আপনারা চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করুন 0255029704 থেকে 06 এই নম্বরগুলোতে। লিপু ভাই, আমরা 16 বছর নিয়ে অনেক কথা বলছিলাম যে মাত্র 95টা টেস্ট আমরা খেলতে পেরেছি। গত এক বছরে 15 মাস পর আমরা 2টা টেস্ট খেললাম। 2017 শুরু হচ্ছে এবং সঙ্গে শুরু হচ্ছে বাংলাদেশের 17 বছর টেস্ট ক্রিকেটে। এই বছরটায় বেশ কয়েকটা টেস্ট ম্যাচের ইঙ্গিত আছে, আভাস আছে।
8 থেকে 9টি টেস্ট খেলার কথা বাংলাদেশের। লিপু ভাই, এই বছরটা আসলে কেমন যেতে পারে, কিংবা 8-9টা টেস্টে কি আসলে যথেষ্ট কিনা? আমি মনে করি যে মানে আমরা তো আসলে 4টার বেশি ইউজুয়ালি খুব কমই খেলতাম, কোনো কোনো সময় হয়তো 5টা হলেও হতে পারতো হয়তো। তো সেই আন্দাজে আমি বলবো যে ভালো ভালো ইন এ সেন্স যে যে দলটা এখন আমাদের খেলছে সেই দলে অনেকগুলো অভিজ্ঞ খেলোয়াড় আছে যাদের টেস্ট ক্যারিয়ার ভালো, ব্যাট বল দুইটা হাতেই। দলটার মধ্যে আত্মবিশ্বাস আছে। এই কয়েকটা টেস্টের ফলাফল কিন্তু একটা সূচকে নির্ণয় করতে পারে টেস্ট ক্রিকেটে আমরা কিভাবে কেমন খেলছি। তো সেই পার্সপেক্টিভে আমি বলবো যে ইটস গুড। খালি ফিটনেসটার দিক থেকে আমি চিন্তিত যে ফিটনেসের দিকে যদি আমরা তাকাই, আমরা যদি ওপেনার 2জন কিংবা প্রথম 5জন আমাদের খেলোয়াড় ব্যাটসম্যান যে কয়টা টেস্ট খেলেছে, এখন যদি আমি আমার উদ্বোধনী পেস বোলারের দিকে তাকাই, যদি আমি নিউজিল্যান্ডের কথাই বলি, অ্যাটলিস্ট 2টা সিমার হয়তো বল করবো এখানে, অন্য জায়গায় তো হয় না। তাহলে ওই একটা জায়গায় কিন্তু সাংঘাতিকভাবে একটা জিনিস চোখে পড়ে যে এই জায়গাটা কিন্তু ইনএক্সপিরিয়েন্স অনেক বেশি। সো দ্যাট আমাদের এই জায়গাগুলোকে আগামীতে পরবর্তী 10 বছর কি ঘটতে যাচ্ছে, কি হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবা উচিত। আমরা মানে ডে টু ডে ওয়ার্ক অনেক মনে বেশি করছি, সেই তুলনায় কে কখন রিপ্লেস করবে। সেদিন আমি দেখলাম বোর্ড প্রেসিডেন্ট বলছিলেন যে সেগুলো চক আউট করা হয়েছে, মানে হচ্ছে। এটা একটা ভালো কথা, যদি কেউ করে থাকে তাহলে সে কারা সেটা করছেন। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জাতীয় দলের ভালো করার পেছনে উঠতি খেলোয়াড়দের একটা উল্লেখযোগ্য অবদান আছে। এক্সপিরিয়েন্সটা যেভাবে কন্ট্রিবিউট করছে, তার সঙ্গে যদি উঠতি খেলোয়াড়ের কন্ট্রিবিউশনটা যোগ না হতো তাহলে মানে প্লাসে মাইনাসই হয়ে যেত রেজাল্টটা। এখন কিন্তু যেটা পাচ্ছি, সো সেই জায়গাতে আমরা পেস বোলিংয়ের দিকে কতখানি আরও নজর দিচ্ছি, ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কি। অ্যান্ড আরেকটা জিনিস আমার মনে হয় যে আমাদের দেশের যে থিঙ্ক ট্যাঙ্কটা আছে, সেই থিঙ্ক ট্যাঙ্কটার দিকে উপর ভরসা রাখা উচিত। কারণ কোচ আসবে চলে যাবে, আজকে যেই আছেন তিনি হয়তো 1 বছর 2 বছর থাকবেন, চলে যাবেন। তিনি কনসেন্ট্রেট করবেন বেশি আপনার তার সময়ে বর্তমান কি সাফল্য পেতে পারে, কাকে ইউজ করলে তিনি পেতে পারেন, এতে তার কি ক্ষতি হলো, দেশের কি ক্ষতি হলো, অতটা উনি বিবেচনা ঠিক ওভাবে নেবেন বলে আমার মনে হয় না। তো এই জায়গাতে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক, আমাদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার, ফার্স্ট ক্লাসের ম্যাচ, শুভ্র এখনো বললো যে এনসিএল পিকনিক স্টাইলে চলছে, কেন চলছে, সেখানে কোচ কোথার থেকে দিচ্ছে, বিভাগগুলো যে কোচ দিচ্ছে, বিভাগের নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচকরা কিভাবে সেখানে দল নির্বাচন করছে, এইগুলোকে নিয়ে যদি একটা স্ট্রং ক্রিকেট অপারেশনস ফর ডোমেস্টিক একটা উইঙ্গও করা যায়, তাহলে কিন্তু এই ডোমেস্টিকের সাইডটাও নজরে আসবে। একটু সুব্রত কাছে জানতে, রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অনুমোদন দিয়েছে, এটা কি ঘরোয়া ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করবে কিনা, আপনার কি মনে হয়? আমরা জানবো, তার আগে একজন দর্শক আছেন, তার ফোনটি নিতে চাই। দর্শক, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শাহিদ বলছিলাম। আমার আসলে 2টা কোশ্চেন। জি, প্রথম কোশ্চেন লিপু ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আমরা সবসময় আইসিসি কে দোষারোপ করছি বা এসটিপি থেকে টেস্ট কম পাচ্ছি, কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানোর জন্য কি বিসিবি যথাযথ উদ্যোগ নিতে পারছে? আমাদের ঘরোয়া ক্রিকেটের মানটা এখনো সেই আগের মতোই আছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি। আর দ্বিতীয় প্রশ্ন উৎপল ভাইয়ের কাছে, সেটা হচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা যে বিতর্কিত কিছু ডিসিশন নিচ্ছে, যে সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে করছে, তো এই বিষয়ে আসলে প্রথম আলোতে আমরা আরেকটু বেশি লেখা করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আগে সুব্রতা, যেটা বলছিলাম যে ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী আলোচনায় বারবারই ফিরে আসছে এই একটা বিষয়, টেস্ট খেলতে গেলে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার বিকল্প নেই। মানে এটা শক্তিশালী আসলে কিভাবে এখন হতে? এই যে রিজিওনাল ক্রিকেট আসলে বাংলাদেশের ক্রিকেটে একটা অনন্ত রসিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা এই যে আপনি হাসলেন, আসলে এটা হাসার এই ব্যাপার, কারণ এটা আমরা 97 থেকে শুনছি, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ডেট দেওয়া হয়েছে, এটা পাস হয়ে গেছে, এই হয়ে যাচ্ছে, এই কথাও শুনতে শুনতে কয়েক বছর হয়ে গেছে। এবং সবচেয়ে হচ্ছে যে এই জিনিসটা যে দরকার এটা, এবং এটা এমন কোনো বৈপ্লবিক চিন্তা না, এটা এমন না যে বিরাট একটা ভেবে চিন্তে বের করা হয়েছে ক্রিকেটের উন্নতির জন্য, সারা পৃথিবীতে এইভাবে চলে। লিবু ভাই যেটা বললেন যে এনসিএল এর খুলনা টিমটা, এটা খুলনার দায়িত্ব। খুলনা এখন আমি যদি আইডিয়ালি বলি, খুলনা ডিভিশনেরও এই টিম থাকা উচিত,
তারা বুঝবে তাদের টিমে কে কে ভালো কে খারাপ, এবং খুলনা মানে সারা পৃথিবীতে কি হয় আপনার, যে সে তার প্রথমে স্টেট টিমেরও নিচে অনেকগুলো গ্রেড আছে ওদের, স্টেট টিমে চান্স পাবে, সেখান থেকে সে ন্যাশনাল লেভেলে আসবে। তা আমাদের দেখেন আপনি যদি আমরা সাতক্ষীরার একটা ছেলে বলেন বা একটা যে কোনো জায়গার একটা ছেলে, তাকে নজরে আসতে গেলে তাকে ঢাকা প্রিমিয়ার লিগে আসতে হবে, তাকে ঢাকায় খেলতে হবে, পুরো জিনিসটা ঢাকা কেন্দ্রিক। তো এটা তো আমি যে কারণে মাঝে মধ্যে বলি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা ঢাকা ক্রিকেট বোর্ড হয়ে আছে। তো এইটা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই যদি আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে চাই এটাকে, বা এটা টেস্ট প্লেইং নেশন হতে চাই। এবং সেটা কেন হয় না এটাও আমরা জানি, ক্ষমতা কেউ ছাড়তে চায় না, পৃথিবীতে কেউ ছাড়তে চায় না, বাংলাদেশ তো আরও না। এটা যখন ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়ে যাবে, ন্যাচারালি জিনিসটাও তো 7 ভাগ হলে 7টা ভাগ হয়ে যাবে। এখন সব কিছুই যেমন এই ঢাকার অফিসের ইয়েতে, বাইরে যারা রিপ্রেজেন্টেটিভ আছে তারা শুধু নামই আছে। এবং আমাকে একজন ডিরেক্টর একবার বলছিলেন যে ওদেরকে দিলে ওরা চালাতে পারবে না, বা আর্থিক ব্যাপারেও একটু সংশয় প্রকাশ করেছিলেন কি হবে না হবে। তো ওটা শোনার পর আমি ওনাকে বলেছিলাম অ্যাজিব যে ঢাকায় এগুলো কিছু হয় না। আর সেকেন্ড হচ্ছে এখন যদি এটা বেশি হয়, তার কারণ হচ্ছে যারা আসছেন বাইরে থেকে, বিভাগীয় শহর থেকে, তারা কখনো এই ক্রিকেট বোর্ডটাকে ওন করছেন না। তারা মনে করছেন এটা ওনাদের বোর্ড, আমরা বাইরে থেকে আসছি, আমরা যা একটু লাভ করতে পারি করি। মানে এই জায়গাটাতে আমি মনে করি যে একটা ওইটা হলে একটা ড্রামাটিক চেঞ্জ আসবে। এবং এই যে আপনি বিপিএল হচ্ছে এখন 7টা দলই একাডেমি মাঠে প্র্যাকটিস করছে। আপনার যদি এখন আন্ডার 19 টিম থাকে বা এই টিম থাকে, তার প্র্যাকটিসের জায়গা নেই। বিপিএল এর দলগুলো যখন আমরা খেয়াল আছে কিনা প্রথম যখন শুরু হলো, কত বড় বড় কথা, ওই বিভাগ পুরো চেঞ্জ হয়ে যাবে, এই করবে সেই করবে, বয়সভিত্তিক দল করবে, মাঠ করবে, একাডেমি করবে। এই যে কথাগুলো তার মিথ্যা কথাগুলো বলে গেলেন, এবং এই কথাগুলোর পরে কোনো জবাব দিয়ে হলো না। এবং এখন তো বিপিএল এর মাঠ এখানে কেন করবে, বা ক্লাবগুলোর প্র্যাকটিস কেন একাডেমি মাঠে হবে? একটা ক্লাব বছরে কত কোটি টাকা খরচ করে টিম করতে? আমি তো খেলোয়াড়দের যে টাকার অঙ্ক শুনি, এটা তো দিন দিন মানে অবিশ্বাস্য একটা অঙ্ক হচ্ছে। তো এটি কি কোনো ক্লাবের কখনো মনে হয় না যে এবছর আমরা 30 লাখ 40 লাখ টাকা কম খরচ করে আমরা একটা প্র্যাকটিস করবো, আমরা একটা জিম করব? এটা একটা। আর ওই দ্বিতীয় যে প্রসঙ্গটা বললেন, এই জায়গাটা আসলে এটা অ্যাড্রেস করা উচিত, এটা দিবু ভাই যেটা বললেন। এখন যেটা বড় প্রবলেম হয়ে গেছে, আসলে নির্বাচন করার জন্য কে অ্যাকাউন্টেবল, আমি এটা শিওর না। আমরা মুখপাত্র হিসেবে প্রধান নির্বাচকের কথা শুনি, তার কথাই পত্রিকায় ছাপি, কিন্তু তার কতটুকু এখানে ভূমিকা থাকে মানে ওনার এবং নির্বাচক মণ্ডলীর, এটা নিয়েও সন্দেহ আছে। কারণ আপনারা জানেন এটা একটা 6-7 সদস্যের একটা আসন, আমরা জনমত মানে কিছুদিন পরে গণভোটে চলে যায় কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। সারা পৃথিবীতে কখনো সিলেকশন এরকম হয় না। সিলেকশন এটা তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, তারা ফেল করলে দেন তারা থাকবে না, সেটা অন্য কথা। এখন কে অ্যাকাউন্টেবল? কোচের কতটুকু টিম? এটা কি মিনাজুল আবেদিন নান্নুর টিম, নাকি হাবিবুল বাশার সুমনের টিম, নাকি আকরামের টিম, নাকি বোর্ড প্রেসিডেন্টের টিম? এই ধরনের প্রশ্ন আমাদের মনে আছে। টুরের কথা যদি আপনি বলেন যে রুবেল আলামিন যেটা হলো ইংল্যান্ড টুরেও নাই, এই নিউজিল্যান্ড টুরেও নাই, তো ওই যে ইনভেস্টমেন্টের কথা, যে আগে যে প্রবলেমগুলো ছিল, একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরই বাদ পড়া, আমরা তো এরা ভুগেছি এটা অতীতে। তো 2008 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স হয়েছে রুবেল, এবং 140 কিলোমিটারের উপরে বল করে এরকম বোলার তো আর খুব বেশি ছিল না, তাসকিন হয়তো পরে এসছে। তো এরকম একটা বোলার ওর টেস্ট এভারেজ খুবই খারাপ। আমি মনে করি যে ওগুলো আনলাকি অনেকগুলো টেস্টে, তারপরেও রিয়েলিটি হচ্ছে ওর টেস্ট এভারেজ প্রায় 80। কিন্তু আমার কথা হচ্ছে কোর্টনি ওয়ালসের মতো একজন কোচ যখন আমি পাবো, তখন যারা বিভিন্ন সময়ে হয়তো অনিয়মিতভাবে হলেও পারফর্ম করেছে, তাদেরকে কি আমরা ঠিক করার চেষ্টা করবো নাকি বাদ দিয়ে দিব? সেখানে নিউজিল্যান্ডে আমরা যে অ্যাটাকটা নিয়ে যাচ্ছি, এটা একদম হয়, এটা আপনার পেস বোলার একদম র নামিয়ে দিলেও হয়, ব্যাটসম্যানদের মতো একদম যে সবসময় সিজনড হইতে হয় তা না। কিন্তু আপনাকে তো এই ছেলেগুলোকে ডিসকার্ড করে দেওয়া হলো, এবং সেটা কোনো প্রপার কিন্তু যুক্তি কিন্তু আমরা পাইনি এর পক্ষে। নান্নু ভাই, আমরা নান্নু ভাইয়ের কথা আসলো কিংবা নির্বাচক মণ্ডলীর কথা আসলো, আমরা একদমই শেষ পর্যায়ে লিপু ভাই যেটা জানতে চাই যে এই যে টেস্ট ক্রিকেটে আমরা নানা ধরনের সমস্যার মধ্যে আছি, কিংবা সমস্যাগুলো আরো প্রকট হচ্ছে, আসলে শেষ জয়টা আমাদেরকে প্রেরণা দিতে গিয়েও আবার দিচ্ছে না। আসলে 2017 সালটা কেমন কাটবে আপনার মনে হয়? আমি তো আশাবাদী, বিকজ প্লেয়াররা অনেক কনফিডেন্সটা তখনই আসে যখন তার সঙ্গে পারফরমেন্স থাকে। তবে একটা জায়গায় আমার একটু আছে যে আমাদের অনেক সময় প্রিপারেশনটা যথেষ্ট আমি মনে করি হয় না। আজকের ইন্টারন্যাশনাল ক্রিকেটেও খুব বেশি প্রিপারেশনমূলক ম্যাচ খেলতে পারে না, কিংবা সময়ের অভাবে আলাদা করে যেটা আমরা ওয়ার্ল্ড কাপের আগে নিতে পেরেছি সেটা হয়তো হয় না। কিন্তু 1-to-1 ম্যানেজমেন্ট কিন্তু করা সম্ভব। যে জিনিসটা শুভ্র বলল যে আমরা কিন্তু নিচের থেকে অনেক ভালো প্লেয়ার উপরে যাওয়ার কারণে, কোচরা পাওয়ার কারণে কিন্তু আন্তর্জাতিক ইয়েতে সফলতা। এখন সৌম্য সরকার এত সাচ এ গুড প্লেয়ার, তিনি নিচের থেকে খুব ভালো অবস্থায় গিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট রান করবেন, আমাদের জাতীয় কোচের হাতে যাওয়ার পর তিনি আউট অফ ফর্ম হয়ে যাবেন। তাকে ফর্মে আবার ফেরত আনার জন্য, তার এরার কারেকশনের জন্য তাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। সেই জায়গায় আমরা ঠিক যত্নশীল দেখছি না।
আরেকটা জিনিস, যে নিউজিল্যান্ড সফরের জন্য কিন্তু আরো 15 দিন পরে আমরা দল ঘোষণা করতে পারতাম, এত তাড়াহুড়া কেন এটা আমার মাথায় ঢোকে নাই। আমরা ইচ্ছা করলে আরো কিছু খেলোয়াড় সিলেক্ট করে ভিসার সমস্যাটা সমাধান করে রাখতে পারতাম। যেহেতু আল আমিন বলছেন যে ভালো করছে না, রুবেল শুনছি ভালো করছেন, আউট অফ ফর্ম। তো আমার শরীরে যেমন অসুখ হয়, ভালো ডাক্তারের কাছে যায়, ডাক্তার আমাকে ঠিক করে দেয়। দে আর আওয়ার হাইলি পেইড ডক্টরস। তারা আমাদের যে অভিজ্ঞতাটা আছে রুবেল কিংবা আল আমিনের, তাদেরকে শোধরানোর কাজও তাদের, বাদ করে দিয়ে আরেকটা নতুন খেলোয়াড় এসে শূন্যস্থান পূরণ করে দেওয়ার জন্য না। তো এই জায়গাটায় তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে। দিস ইজ ইউর গুড পারফরমেন্স, হিয়ার ইউর ল্যাকিং, উই নিড ইউ টু ইমপ্রুভ হিয়ার। তো আর নাসিরের ব্যাপারটা তো আগে থেকেই মনে হয় যে কোচ তাকে পছন্দই করে না, খেলাবেই না, এখন তো দলের মধ্যেই রাখে নেই, সো দ্যাট আলোচনার কোনো প্রশ্নই উঠবে না। একদমই শেষ পর্যায়ে আসলে আমাদের শেষ করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্য। আসলে এই আলোচনা এখানেই শেষ হবার নয়, কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শেষ জয়টা আমাদের প্রেরণা দিচ্ছে। আশা করছি আমরা যে 2017 সালটা, 17 বছরটা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ভালো কাটবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।